আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং প্রফেশনাল ইথিক্স বিবি অনার্স ফোর্থের একটি সাবজেক্ট। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের অ্যানালাইটিক্যাল প্রসিডিউর চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে অডিট রিস্ক। আলোচনার টপিকস হচ্ছে অডিট রিস্ক, নিরীক্ষা ঝুঁকি, নিরীক্ষার ঝুঁকি। তো নিরীক্ষা ঝুঁকি বলতে আমরা কি বুঝি? নিরীক্ষকের প্রধান কর্তব্য হলো নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের হিসাবপত্র পরীক্ষা করে সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে নিরপেক্ষ মতামত প্রদান করা। অর্থাৎ একজন নিরীক্ষকের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নিরীক্ষক যে প্রতিষ্ঠান নিরীক্ষা করবে সেই সম্পর্কে তার মতামত প্রদান করবে, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে নিরপেক্ষ মতামত প্রদান করবে। এই মতামত গ্রহণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, ঝুঁকি হলো তার মধ্যে অন্যতম। অর্থাৎ নিরীক্ষককে নিরীক্ষা কার্য সম্পাদন করতে যে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয়। কোনো একজন নিরীক্ষকের পক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব খুঁটিনাটি বিস্তারিত পরীক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ একজন নিরীক্ষকের পক্ষে প্রতিষ্ঠানের টোটাল অ্যাকাউন্টিং সিস্টেম বা তাদের ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম বা ইন্টারনাল রুলস রেগুলেশন 100% নিরীক্ষা করা সম্ভব নয়। তাই লেনদেনের সত্য যাচাইকরণের জন্য কখনো কখনো নমুনা পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের লেনদেনের সত্য যাচাই করার জন্য সকল ধরনের লেনদেনের তথ্য যাচাই না করে নমুনা স্বরূপ বিভিন্ন মাস বা বিভিন্ন সপ্তাহ অথবা একটি বছরের তথ্য যাচাই করতে পারে, যার ফলে নিরীক্ষা ঝুঁকির সৃষ্টি হয়। নিরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ একজন নিরীক্ষক যখন নিরীক্ষা কার্য সম্পাদন করতে যায় তখন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম এবং ইন্টারনাল অডিটিংয়ের ওপর তা নির্ভর করতে হয়। কারণ তার ওপর নির্ভর করেই একজন নিরীক্ষক প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী নিরীক্ষা করে থাকে। বিভিন্ন নির্বাচন পদ্ধতিতে আভ্যন্তরীণ ব্যবস্থার ওপর নির্ভরশীলতার পরিমাণ ইত্যাদি নিরীক্ষকের কোনো ক্ষেত্রে ভুল হয় স্বাভাবিক। যেহেতু একজন নিরীক্ষক নিরীক্ষা কার্য সম্পাদন করার জন্য আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিরীক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, যার ফলে নিরীক্ষকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হিসাব তথ্য অপবর্ণিত হতে পারে, যার দরুন নিরীক্ষকের পক্ষে সব ক্ষেত্রে সঠিক মতামত প্রকাশ করা সম্ভব হয় না। অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম এবং ইন্টারনাল অডিট সিস্টেমের মাধ্যমে নিরীক্ষক যে ধরনের হিসাব সংক্রান্ত বা নিরীক্ষা সংক্রান্ত তথ্য প্রাপ্তি ঘটে, যদি সঠিক তথ্য প্রদান না করে প্রতিষ্ঠানের কাছ থেকে, প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট আছে তারা, তখন তার নিরীক্ষা কার্যাবলী ঝুঁকির মধ্যে পড়ে। বাস্তব ক্ষেত্রে নিরীক্ষা তথ্য অপবর্ণিত হওয়ার ঝুঁকির মাথায় নিয়ে একজন নিরীক্ষককে তার নিরীক্ষা কার্য চালাতে হয়। এই ধরনের ঝুঁকিকে নিরীক্ষা ঝুঁকি বলা হয়। প্রকৃতপক্ষে একজন নিরীক্ষক যখন কোনো নিরীক্ষা কার্য সম্পাদন করতে যায়, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভর করেই তাকে নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয়। যার ফলে যেহেতু অপরের উপর নির্ভর করে তার নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয়, ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকেই বলে নিরীক্ষা ঝুঁকি। ঝুঁকি সাধারণত প্রতিষ্ঠানের আয়তন, প্রকৃতি, লেনদেন, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অবস্থা, নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষকের দক্ষতা এবং অভিজ্ঞতার ইত্যাদির উপর নির্ভর করে।
অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিরীক্ষা ঝুঁকি নির্ভর করে প্রতিষ্ঠানের আয়তনের উপর, প্রকৃতির উপর, লেনদেনের উপর, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরীক্ষা পদ্ধতির উপর, নিরীক্ষকের দক্ষতার উপর, অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে। স্বাভাবিকভাবে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকি পরিমাপ করা একই ধরনের হয়ে থাকে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্নভাবে ঝুঁকি পরিমাপ করা হয়। ছোট ধরনের প্রতিষ্ঠান, বড় এবং মাঝারি ধরনের প্রতিষ্ঠানের, সব ধরনের প্রতিষ্ঠানের একই পদ্ধতিতে ঝুঁকি নিরূপণ করা সম্ভব না একজন নিরীক্ষকের পক্ষে। সেই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ এবং বাহিরের পরিবেশ বিচার করে সে ঝুঁকি পরিমাপ করতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং বাইরের পরিবেশের সমন্বয় করে তাকে ঝুঁকি নির্ণয় করতে হয়ে থাকে। সর্বশেষ আমরা বলতে পারি নিরীক্ষক ঝুঁকি বলতে বোঝায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে উল্লেখযোগ্য অবর্ণনার উপস্থিতিতে নিরীক্ষকের যে ঝুঁকি নিয়ে মতামত ব্যক্ত করে তাকে নিরীক্ষা ঝুঁকি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরীক্ষা ব্যবস্থার ফলে যদি কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য গোপন করা হয় বা ভুল তথ্য দেওয়া হয়, যার ফলে আর্থিক বিবরণীতে ভুলভাবে উপস্থাপন করা হয়, এর ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় বা নিরীক্ষক যে মতামত প্রদান করে তাকে বলা হয় নিরীক্ষা ঝুঁকি। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, এলিমেন্ট অফ রিস্ক। আমাদের পরবর্তী কোশ্চেন, এলিমেন্ট অফ রিস্ক। এলিমেন্ট অফ রিস্ক, নিরীক্ষার ঝুঁকি উপাদান। নিরীক্ষার ঝুঁকি উপাদান। নিরীক্ষার ঝুঁকি উপাদান। তো নিরীক্ষার ঝুঁকি উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সহজাত ঝুঁকি। ইনহেরেন্ট রিস্ক। দুই নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি। নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি, কন্ট্রোল রিস্ক। তিন নম্বর হচ্ছে উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি। উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি, ডিটেকশন রিস্ক। তো এখন আমরা আলোচনা করব এলিমেন্ট অফ রিস্ক, ঝুঁকির উপাদান। আমাদের প্রথম হচ্ছে সহজাত ঝুঁকি বা ইনহেরিট রিস্ক। তো প্রথম আমরা বুঝি সহজাত ঝুঁকি বা ইনহেরিট রিস্ক কি। যদি কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অবস্থা প্রচলন না থাকে, তাহলে সে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের লেনদেন বা বিভিন্ন হিসাবের ভুলবশত বা কারচুপির ফলে ভুল তথ্য দিতে পারে। এই জাতীয় ঝুঁকি সহজাত ঝুঁকি বা জন্মগত ঝুঁকি, যা প্রতিষ্ঠানের প্রকৃতি বা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তো একটু আমরা নিজের ভাষায় এক্সপ্লেইন করি। অর্থাৎ যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নেই, সে সকল প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মচারী-কর্মকর্তারা তারা নিজেদের মতো বিভিন্ন ধরনের বানোয়াট হিসাব তথ্য বা বিভিন্ন ধরনের ভুল জের দ্বারা হিসাব উপস্থাপিত করতে পারে। এই ধরনের ঝুঁকিকে বলা হয় ইনহেরিট রিস্ক বা সহজাত ঝুঁকি বা জন্মগত ঝুঁকি। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি এবং পরিবেশ দ্বারা ইনহেরিট রিস্ক প্রভাবিত হয়ে থাকে। প্রকৃতি এবং পরিবেশ দ্বারা ইনহেরিট রিস্ক প্রভাবিত হয়ে থাকে। তো
যে কোনো প্রতিষ্ঠানের কিছু অনুভূতিপ্রবল বা সেন্সিটিভ লেনদেন থাকে, যেমন কোনো পণ্য বা সেবা অপ্রচলন হওয়ার কারণে যে ঝুঁকি দেয় সেটা স্থায়ী সম্পত্তির চেয়ে পণ্যর ক্ষেত্রে বেশি হতে পারে। অর্থাৎ অপ্রচলনের কারণে যদি কোনো ঝুঁকি সৃষ্টি হয় সেটা স্থায়ী সম্পত্তির চেয়ে পণ্যর বেশি হয়ে থাকে, কারণ পণ্য যদি অপ্রচলন হয়ে থাকে তখন সেই পণ্য আর বাজারে চালানো যায় না, যার ফলে এই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। আমার এখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, সম্পত্তির মধ্যে আসবাবপত্র চেয়ে নগদ টাকা চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ সম্পত্তি বা পণ্যর থেকে আসবাবপত্র থেকে প্রতিষ্ঠানে যদি নগদ টাকা থাকে এবং যদি ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম যদি ভালো না থাকে তখন সেই নগদ টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কাজে নিরীক্ষকের প্রতিষ্ঠানের প্রকৃতি এবং পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনা করে সহজাত ঝুঁকি নির্ণয় করতে হবে। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্ট, নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি বা কন্ট্রোল রিস্ক। তো আমরা একটু পড়ি, নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি বা কন্ট্রোল রিস্ক কী। যেসব প্রতিষ্ঠান প্রচলিত আভ্যন্তরীণ নিয়ম ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় সেসব প্রতিষ্ঠানের কিছু কিছু ভুল বিকৃত তথ্য প্রকাশ করা হয়। এই ধরনের ঝুঁকি নিরীক্ষকের তার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই ধরনের ঝুঁকিকে নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি বলে। অর্থাৎ তো প্রথমটা একটু ক্লিয়ার হয়, সহজাত ঝুঁকি হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নেই, কিন্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি হচ্ছে প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম আছে তবে দুর্বল। এই দুর্বলতার কারণে যে ধরনের ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি। সাধারণত প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল দুর্বল হওয়ার কারণে কিছু ভুল বা বিকৃত তথ্য প্রকাশ করা হয় যা নাকি নিরীক্ষকের পক্ষে সম্ভব হয় না নির্ণয় করার, এবং এই ভুল তথ্যের উপর ভিত্তি করেই নিরীক্ষক তার নিরীক্ষা কার্য সম্পাদন করে থাকে। এর ফলে যে ধরনের ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি। যেমন এখানে একটু উদাহরণ দেওয়া হয়েছে, আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, কারণ যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থা সহজাত সীমাবদ্ধতা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যকরিতা সীমাবদ্ধতার কিছু পরিলক্ষিত হয়েছে। আচ্ছা, এখানে বোঝানো হয়েছে নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি সৃষ্টির মূল উৎস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা, এবং এই দুর্বলতা যদি আমরা নিরূপ করতে পারি, পরিহার করতে পারি, বন্ধ করতে পারি, তখন নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি বন্ধ করা সম্ভব হবে। এখন আমরা আলোচনা করতে চাই আমাদের তৃতীয় পয়েন্ট, উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি, ডিটেকশন রিস্ক। উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি বা ডিটেকশন রিস্ক। তো আমরা একটু পড়ি, এটা কি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানে হিসাবপত্রে ভুল বা বিকৃত তথ্য রয়েছে, কিন্তু নিরীক্ষকের ভুলের দরুন কিংবা সঠিক নিরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত না হওয়ার কারণে এই ধরনের ভুল উদ্ঘাটন করা সম্ভব হয় না। এই ধরনের ঝুঁকিকে উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি বলে। আচ্ছা, অর্থাৎ উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি হচ্ছে এমন এক ধরনের ঝুঁকি নিরীক্ষকের অজ্ঞতা বা নিরীক্ষকের পদ্ধতিগত ভুলের কারণে যে ঝুঁকি উদ্ধার করা সম্ভব হয় না তাকে বলা হয় উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি। যদি সঠিক প্রসিডিউর, ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম, যদি সঠিক অডিট প্ল্যানিং করা হয় তখন উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি কমানো যায়। উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে, যেমন কোনো একটি লেনদেনের একটি অংশ পরীক্ষা করা পুরোপুরি পরীক্ষা না করা হলে, যদি কোনো একটি লেনদেনের পার্টলি পরীক্ষা করা হয়, যদি ফুল লেনদেন পরীক্ষা করা না হয় তখন এই ধরনের ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। মনে করি কোনো একটি প্রতিষ্ঠানের বিক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য বা উপাত্ত বা হিসাব পরীক্ষা নিরীক্ষা না করে একটি পার্ট একটি মাসের অথবা একটি সপ্তাহের যদি আমরা নিরীক্ষা করি, তখন যদি হিসাব সংক্রান্ত, বিক্রয় হিসাব সংক্রান্ত কোনো ভুল থাকে বা চুরি জালিয়াতি থাকে তখন সেই সংক্রান্ত চুরি জালিয়াতি উদ্ঘাটন করা সম্ভব হবে না। যদিও নিরীক্ষক চাইলে ফুল বিক্রয় যদি চেক করতো বা পরীক্ষা নিরীক্ষা করতো তখন উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি বের করা যেত। নিরীক্ষক যদি বিশেষভাবে যত্নবান হয় তখন উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি
বের করতে পারে। তো আমরা আলোচনা করলাম এলিমেন্ট অফ রিস্ক, নিরীক্ষকের ঝুঁকি। পয়েন্টগুলো আবার একটু রিপিট করছি। সহজাত ঝুঁকি, ইনহেরিট রিস্ক, নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকি, কন্ট্রোল রিস্ক, উদ্ঘাটন সংক্রান্ত ঝুঁকি, ডিটেকশন রিস্ক। আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের অ্যানালিটিক্যাল প্রসিডিউর ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।